হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ফজলে রাব্বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হেমন্তের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল থেকে বরাবর হিস্টোরিক্যাল প্লেসগুলো আমরা ভিজিট করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা অবস্থান করছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক একটা জমিদার বাড়িতে, যেটা করই রাজবাড়ি নামে পরিচিত। রাজবাড়িটি একসময় বিশাল ছিল এবং আড়ম্বর ছিল এই এলাকা। রাজাদের জমিদারদের পদচারণা ছিল, কালের বিবর্তনে সেগুলো ধ্বংস প্রায় হয়ে গেছে। আপাতত যেরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেরকম অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে যে করই জমিদার বাড়ির একটি ভগ্নাবশেষ। এটি সম্ভবত হিন্দু ধর্ম সম্প্রদায়ের প্রার্থনা কক্ষ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কালের বিবর্তনে ধ্বংসপ্রায় হয়ে গেছে। উপরে সুবিশাল একটি বটগাছ জন্ম হয়েছে এবং বিস্তার লাভ করেছে তার চারপাশে, এবং এই জায়গাটি বর্তমানে পরিত্যক্ত। এখানে খুব একটা লোকজন আসা যাওয়া করেন না। তিলোত্তমা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সপ্তদশ শতকের প্রথম দিকে, এবং তিনি এখানে উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করেন এবং সুনামের সাথে জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে জেনেছি যে ফকির আন্দোলন নামে বাংলাদেশে একটা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল। ফকির আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ, চেরাগ আলী শাহ প্রমুখ। তার মধ্যে মজনু শাহ ছিলেন প্রধান নেতা ফকির আন্দোলনের। তো ফকির আন্দোলনের নেতারা আমাদের ঐতিহাসিক যে মহাস্থানগড় সেখানে ঘাঁটি গেড়েছিলেন, এবং মহাস্থানগড় কেন্দ্রিক এই যে ইট দেখতে পাচ্ছেন এটা মূলত এই প্রার্থনা কক্ষের দেয়ালের গাঁথুনি। এগুলো হচ্ছে যে আমরা জানি যে মোঘল আমলে তখন পাথর দিয়ে নির্মিত হতো রাজবাড়িগুলো বা মসজিদ মন্দির, এগুলো পাথর দিয়ে নির্মিত হতো। ঠিক তার পরবর্তীতে মানুষ আবিষ্কার করে যে চুন সুরকিকে কাজে লাগিয়ে, অর্থাৎ যে চুন তো আমরা সবাই চিনি, এবং ইটের যে গুঁড়ো এটাকে সুরকি বলে। এই সুরকি এবং চুন এবং আদার্স কিছু মশলা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হতো, যেটা সিমেন্টের মতো কাজ করত। অধিক বলা হবে না এটা যদি বলি যে এগুলো সিমেন্টের থেকেও, বর্তমান যে সিমেন্টগুলো আমরা কাজ করি সিমেন্ট দিয়ে, সেই সিমেন্টের থেকেও অধিক কার্যকরী। দেখুন, বছরের পর বছর, শত শত বছর ধরে এগুলো টিকে আছে, তারপরে অনেক শক্ত অবস্থায় আছে। এগুলোর দেয়ালের পুরুত্ব দেখুন, তখনকার স্থাপত্যশৈলী যারা নির্মাণ শ্রমিক ছিলেন বা যারা নির্মাণ, দেয়ালের পুরুত্বটা আমি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এক হাত, এখান থেকে আরেক হাত, দুই হাতের বেশি কিন্তু। আর দেয়ালের পুরুত্ব বেশি হওয়ার কারণে কিন্তু এই ইমারতগুলো তৎকালীন সময়ের এই চুন সুরকির দ্বারা নির্মিত ইমারতগুলো কিন্তু এভাবেই টিকে থাকে। বছরের পর বছর, শত বছর ধরে এগুলো টিকে থাকে। কেউ যদি এগুলোকে না ভাঙে অথবা এগুলোর উপর যদি কোনো আঘাত না করে, তাহলে বাইরের তাপ, চাপ বা প্রাকৃতিক যেই ক্ষয়কারী বিষয়গুলো, সেগুলোর প্রভাবেও কিন্তু সহজে এই জিনিসগুলো নষ্ট হয় না। এখন আপনাদেরকে দেখাবো, এটার ভেতরের দিকটা একটু দেখাতে চাই। এই প্রার্থনা কক্ষের ভেতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে যে এই প্রার্থনা কক্ষের মূল ফটক ছিল। এটা মূল ফটক ছিল। এই মূল ফটকে দেখুন, পরবর্তীতে মানুষ হয়তো বসবাসের জন্য বা যারা গৃহহীন তারা বসবাসের হয়তো চেষ্টা করেছিল বা কিছুদিন বসবাস করেছিল, সেটার চিহ্ন আমরা দেখছি যে এখানে মাটি দিয়ে, প্রলেপ দিয়ে এই ভাঙা অংশগুলোকে সমান লেভেল করা হয়েছিল। এবং তার আগে সাবেক যে অবস্থায় ছিল সেটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন এই যে নকশা, এই যে যখন এইটা ব্যবহৃত হতো জমিদারের সময়, দেখুন কত সুন্দর নকশা করেছিল, নিখুঁত নকশা করেছিল। এখান থেকে কিন্তু আমরা সেই সময়ের যারা স্থাপত্য শিল্পী ছিলেন তাদের হাতের কারুকাজ সম্বন্ধে এবং তাদের দক্ষতা, নিখুঁত যে তাদের কারুকাজ, সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারি সহজেই। এবং এর পাশে রয়েছে দেখুন এই যে একটি জানালা সদৃশ, হলে জানালা নয়, এখানে ভেতর থেকে দেয়াল পুরু করে দেওয়া আছে, বন্ধ করে দেওয়া আছে। সম্ভবত আমরা ধারণা করতে পারি হয়তো এখানে প্রদীপ জ্বালানোর জন্য এটা রাখা হয়েছিল, অথবা ছোট কোনো মূর্তিও থাকতে পারে। এই প্রার্থনা কক্ষের ভেতরে আমরা চলে আসলাম। মানুষজন এখানে খড়, বিচুলি, লাকড়ি এগুলো রেখেছেন। এবং আপনাদেরকে একটু উপরে যদি দেখাই, দেখুন এই যে উপরে সোজা আমার মাথার উপরে ছাদটা কিন্তু সমান ছাদ না, ছাদটা হচ্ছে একটি গম্বুজ বিশিষ্ট ছাদ। উপরে দেখতে পাচ্ছেন গোলাকার গম্বুজ। ঝুঁকি থাকার কারণে উপরে উঠে, দেয়াল বেয়ে উপরে উঠে দেখাতে পারলাম না, যদি সম্ভবত দেখাতাম। কিন্তু আমরা ভিতর থেকে দেখাচ্ছি। দেখুন যে এই যে গম্বুজ দেখা যাচ্ছে, এই গম্বুজগুলো কিন্তু তৈরি করা হতো, এগুলো শুধু কিন্তু
ধর্মীয় কোনো পরিচয় বহন করে না। এটাও মূলত একটি স্থাপত্য শৈলীরই একটি, এর সঙ্গে সায়েন্স রিলেটেড বিষয় আসে। সেটা হচ্ছে যে গম্বুজ যে গোল আকৃতির করা হয়, এটা করার কারণটা হচ্ছে যে বাইরে থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ বাতাস এখানে ঢুকে যেন সেই বাতাসটা এখানে থাকতে পারে, এবং তার কারণেই কিন্তু এই গম্বুজ বিশিষ্ট কক্ষগুলোতে, সেটা মসজিদ হোক, মন্দির হোক বা যে কোনো কিছুতে, পুরাতন যে গম্বুজ বিশিষ্ট কক্ষগুলো আমরা দেখি, স্থাপনাগুলো দেখি, সেগুলোর ভিতরে কিন্তু এই অক্সিজেন সমৃদ্ধ বাতাস সংরক্ষিত থাকার কারণে এখানে কিন্তু সবসময় স্বল্প তাপমাত্রা বিরাজ করে, অর্থাৎ আরামদায়ক হয়। তো এখানে গম্বুজ দেওয়া হয়েছিল সম্ভবত এই কারণেই গম্বুজের প্রচলন আসে আর কি নির্মাণ শিল্পে। এই পাশের দেয়াল থেকে আরেক পাশের দেয়ালে কেমন একটি ব্রিজের মতো একটি গার্ডার দেয়া আছে, যেটা এই দেয়ালের সঙ্গে অপর দেয়ালের ভারসাম্য রক্ষা করছে, যেমন ঠিক তেমনি উপরের গম্বুজকেও ধারণ করছে, যার পুরো ভরটা এই গার্ডারের উপরেই মূলত পড়ছে। তবে এ পাশে একটি খাঁজ রয়েছে, যে খাঁজের উপরে এই গম্বুজটি মূলত দণ্ডায়মান রয়েছে। এ পাশে দেখুন, সামনে দিকে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এ পাশে কিন্তু আরেকটি ফটক আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ফটকের সামনে আরো একটু সামনে দেখুন আরেকটি দেয়াল, ওখানে বারান্দার মতো একটু জায়গা ছিল, এখন সেখানে মানুষজন আবর্জনা বা লাকড়ি বিচুলে এগুলো রেখেছেন। এখানে কিন্তু একটি বারান্দার মতো জায়গা, আমরা স্পেস দেখতে পাচ্ছি। আমরা ধারণা করতে পারি যে এই কক্ষটি ছিল প্রার্থনা করার জন্য। এই যে এখানে দেখুন আরেকটি কুলুঙ্গি, এখানে সম্ভবত প্রদীপ জ্বালানো হতো। এই পাশে দেখুন আরেকটি ফটক, এই ফটক দিয়ে সামনে, তার সামনেও একটি বারান্দার মতো বা ছোট্ট একটি কামরার মতো আমরা দেখতে পাচ্ছি, সেটাতে আবার একটি জানালা রয়েছে। অর্থাৎ মূলত 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট এই প্রার্থনা কক্ষ ছিল, যার মূল কক্ষ হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি, এবং তার ডান পাশে একটি কক্ষ, বাম পাশে আরেকটি কক্ষ বা বারান্দার মতো জায়গা। তো এখানে সে সময় যেহেতু হিন্দু জমিদার ছিলেন শ্রীকৃষ্ণ, তাদের যেই ধর্মীয় যেই কালচার অনুযায়ী তাদের যেই রিলিজিয়াস ব্যাপারগুলো, সেগুলো তারা রিচুয়াল বলেন বা পূজা বলেন বা অর্চনা বলেন, প্রার্থনা, সেগুলো এখানে সম্ভবত তারা করত। এই যে এই দেয়ালটি, আমি যে দেয়ালে হাত দিয়েছি, এই দেয়ালটি টিকে আছে। এই দেয়ালটি ছিল হচ্ছে জমিদারের যে কাছারি ঘর, অর্থাৎ কাছারি ঘর বলতে যেটা বোঝায় যেখানে জমিদারের খাজনাপাতি জমা হয়, অর্থাৎ তাদের যে অফিস ছিল, রাজস্ব অফিস ছিল, সেই ভূমি সংক্রান্ত রাজস্ব কার্যাদি এখানে সম্পাদিত হতো সেই সময় যখন জমিদারি স্টেট টিকে ছিল। বর্তমানে এইটি কোনো এক ভাই এখানে পরিবার নিয়ে বসবাস করছেন। পাশেই দেখুন আমাদের করই আলহাজ আশরাফুন্নেসা আলিম মাদ্রাসা, পাশে রয়েছে করই বাজার মসজিদ। এই যে আমাদের ঐতিহাসিক করই জমিদার বাড়ি, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার একটি ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস। এই হচ্ছে সেই আরেকটি প্রার্থনা কক্ষ বা মন্দির, যেটা বর্তমানেও টিকে রয়েছে। এখান থেকে কিন্তু আগে যে মন্দিরটা আমরা দেখিয়েছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখুন ওই যে আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করুন, ওই মন্দির আর এই মন্দির কিন্তু পাশাপাশি। মাঝখানে সে সময় হয়তো ফাঁকা ছিল বা অন্য কোনো স্থাপত্য ছিল, বর্তমানে এখানে লোকজন ঘর বা বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। দুইটি মন্দির বা প্রার্থনা কক্ষ ঠিক পাশাপাশি এবং একই সমান্তরাল রেখাতে অবস্থান করছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আমরা চলে আসলাম দ্বিতীয় যেই প্রার্থনা কক্ষ, এটা একটু খোলামেলা, অর্থাৎ ওইটার ভিতরে আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটার ভিতরে যে 3টি প্রকোষ্ঠ ছিল, কিন্তু এটা কিন্তু সেরকম না, এটা একদম ওপেন স্পেস, একটা মাত্রই কক্ষ। আপনাদেরকে প্রবেশদ্বার যেটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটা হচ্ছে এই প্রার্থনা কক্ষের মূল প্রবেশদ্বার, এদিক দিয়েই প্রবেশ করতে হবে। প্রবেশদ্বারের ঠিক পাশে, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নকশা, তৎকালীন সময়ের যে স্থাপত্য শিল্পের যে নিখুঁত কারুকার্য, সেগুলো আপনারা পরিলক্ষ্য করতে পারবেন এখানে। এটাও একই রকমভাবে চ্যাপ্টা ইট দ্বারা এবং চুন সুরকির গাঁথনের মাধ্যমে তৈরি করা হয়েছে, কলামবিহীন। এখানকার দেওয়ালের প্রস্থতা আমরা যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখুন এখানে মনে হয় 2.5 হাতের মতো হবে, 1 হাত, 2 হাত, প্রায় 3 হাত। আমার হাতে 3 হাতই হয়ে গেছে, হয়তোবা 3 হাতের একটু, যাদের প্রমাণ সাইজের হাত তাদের হাতে হয়তোবা আরেকটু কিছু কম হবে, অর্থাৎ প্রায় 3 হাত প্রশস্ত একটি দেয়াল, যেটা চুন সুরকির গাঁথনের মাধ্যমে নির্মিত হয়েছিল তৎকালীন সময়ে যখন এখানে জমিদারি টিকে ছিল। তারপরে আসুন আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করব। ভেতরে প্রথমেই আপনাদেরকে উপরে দেখাবো। উপরে সম্ভবত আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে একটি সুবিশাল গম্বুজ ছিল, সেই গম্বুজটা বর্তমানে নেই। আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি এগুলার এই স্থাপত্যের যে ডিজাইন নকশা আমরা দেখছি সেটা অনুযায়ী আমরা উপলব্ধি করতে পারছি যে এটা টপ ফ্লোরে আরেকটি সুবিশাল গম্বুজ ছিল, কিন্তু বর্তমানে সেই গম্বুজটি বিলুপ্ত হয়ে গেছে। এটার দেয়ালে কিন্তু বেশ কিছু খাঁজ রয়েছে,
একটি খাঁজ, তারপর আরেকটি খাঁজ, তার উপর আরেকটি খাঁজ, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়ালগুলো গাঁথনি দেওয়া হয়েছিল। দেয়ালটি ফেটে গেছে, একটি দেয়ালের সঙ্গে আরেকটি দেয়ালের যে সংযোগস্থল সেখানে একটু ভূমিকম্পের কারণে অথবা প্রাকৃতিক যে কোনো কারণে দেয়ালগুলো একটু ফাঁকা হয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা অ্যাটাচ সেভাবে আর নেই, পুরোপুরি অ্যাটাচ নেই। এখানে প্রবেশদ্বারের উপরেও ফাটল দেখতে পাচ্ছি আমরা, উপরের গম্বুজটি তো নেই। এর পাশাপাশি দেখুন গম্বুজ যেখানে ছিল তার ঠিক নিচ দিয়ে দেখুন কেমন নকশা করা রয়েছে, সুন্দর নকশা করা রয়েছে। এপাশের দেয়ালে আপনাদেরকে যদি দেখায়, এখানেও ঠিক একই রকম খাঁজ বিশিষ্ট দেয়াল, সেম ডিজাইন। এই যে একটি প্রবেশদ্বার, এটা পরবর্তীতে মানুষজন মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন নিচ পর্যন্ত, উপরে খানিকটা অংশ খোলা রয়েছে। আর তারই পাশে আরেকটি অংশ, বিশাল একটি অংশ ভেঙে পড়ে বটগাছ উঠেছে, এবং এই গাছের কারণেই হয়তো বা শিকড়ের চাপের কারণে এখান দিয়ে ফাটল তৈরি হয়েছে এবং অংশটি ভেঙে পড়েছে, এখন পুরোপুরি খোলা। তো এইটাও ছিল একটি প্রার্থনা কক্ষ। প্রার্থনা কক্ষ ছিল, তার কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে মানুষজন তাল পাতা রেখেছেন বা বেশ কিছু সামগ্রী রেখেছেন তারা। তো তাল পাতার সামনে ঠিক দেখুন, লক্ষ্য করুন, ওইখানে একটি কুলুঙ্গি দেখা যাচ্ছে, যেখানে হয়তো বা প্রদীপ অথবা ছোট কোনো মূর্তি রাখা ছিল। তারই পরে আপনাদেরকে দেখাবো যে এই পাশে লক্ষ্য করলে দেখবেন যে এখানেও একটি কুলুঙ্গি রয়েছে, এখানেও ঠিক একই ক্যাটাগরির কুলুঙ্গি। এখানেও হয়তো কোনো প্রদীপ জ্বালানোর হতো সে সময়, অথবা দিয়ার বাতি সেটা হয়তো জ্বালানো হতো, অথবা কোনো ছোট মূর্তি রাখা ছিল। এই দুটি প্রার্থনা কক্ষই এই জমিদার বাড়ির অংশ হিসেবে বর্তমানে টিকে রয়েছে। আর আপনাদেরকে যে কাছারি বাড়ির দেয়ালটা দেখালাম, সেই দেয়ালটা টিকে রয়েছে। এই যে এই মন্দিরটি আপনাদের দেখালাম, এটা আপনারা ভালো করে লক্ষ্য করলে এটার উচ্চতা আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি আর কি, কতটা সুউচ্চ এই মন্দিরের দেয়ালগুলো, অনেক উচ্চ। অনুমান করে বলতে পারি যে প্রায় 40 ফুটের বেশি হবে, 40-45 ফুট উঁচু হবে এই দেয়ালগুলি। এই সুউচ্চ মন্দির একসময় হয়তো সগর্বে দাঁড়িয়েছিল, সেখানে পূজা পার্বণ হতো, জমিদাররা আসতেন, বসতেন, পূজা অর্চনা করতেন, তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা প্রার্থনা করতেন, হয়তো বা এলাকাবাসীর মঙ্গলের জন্য, তার প্রজাগণের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। কিন্তু বর্তমানে কালের গর্ভে সব কিছুই হারিয়ে গেছে, শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নির্জীব দেয়ালগুলো, ধ্বংসপ্রাপ্ত, অর্ধ ধ্বংসপ্রাপ্ত এই দেয়ালগুলোই বর্তমানে টিকে রয়েছে। গাছগাছালি লাগানো হয়েছে পরবর্তীতে। এই পুরো বিস্তীর্ণ জায়গাটাতে ছিল জমিদার শ্রীকৃষ্ণের বসবাসের জায়গা, অর্থাৎ সেখানে তারা বসবাস করতেন আর কি। তাদের যেই জমিদার বাড়ির যেই পরিবার ছিল, তা সেই পরিবারবর্গ নিয়ে তারা এখানে বসবাস করতেন, শ্রীকৃষ্ণ এখানে বসবাস করতেন। এই তাদের যে এই করই জমিদারি স্টেট ছিল, সেটা মূলত তারা নবাবের সান্নিধ্য অর্জনের মাধ্যমে, নবাবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কিন্তু তারা এই জমিদারি লাভ করেছিলেন। এবং এখানে তাদের যে এই স্টেট টোটাল 350 বিঘা অফিস আদালত এবং তাদের যে বাসগৃহ ছিল, টোটাল জায়গাটা ছিল পরিখা বেষ্টিত, শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য পরিখা দ্বারা বেষ্টিত ছিল। এবং এই পরিখার ভিতরের এই টোটাল স্পেসটা ছিল 350 বিঘা। তাহলে একবার আইডিয়া করুন কতটা সুবিশাল ছিল তাদের এই স্টেটের জায়গাটা। এবং তার বাহিরে, পরিখার বাহিরে তাদের যেই জমিজমা, যেই ভূসম্পত্তি ছিল, সেগুলো মূলত প্রজাদের মধ্যে বন্টন করে দেওয়া ছিল। সেগুলো প্রজারা চাষাবাদ করতেন এবং তৎকালীন সময়ে নির্ধারিত হার অনুযায়ী তারা খাজনা প্রদান করতেন এই জমিদারের কাছারি ঘরে। রাজা শ্রীকৃষ্ণের এবং তার পরিবারের যে বাস ভবন ছিল, সেই বাসভবন বর্তমানে তো কিছুই নেই, বিলুপ্ত এবং সমতল ভূমিতে পরিণত হয়েছে। এখানে লোকজন বাগান তৈরি করেছে, গাছগাছালি লাগিয়ে, যার যার মতো দখল হয়ে গেছে জায়গা। তারপরে আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি, চলুন সামনে আগাই। তৎকালীন সময়ে ব্যবহৃত যেই ইটগুলো, চ্যাপ্টা ইটগুলো বা চুন সুরকির ঢালাইয়ের অংশ আমরা হয়তো বা পেতে পারি। আমি এর আগে যখন এসেছিলাম তখন এখানে ওইগুলো পড়েছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমি দেখেছিলাম বেশ কিছু বছর আগে। আজকে আমরা পাই কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা যেদিক দিয়ে হাঁটছি এই জায়গাগুলো দিয়েই, ঠিক এই পথ ধরেই হয়তো এক সময় এই পথ দিয়ে হাঁটতেন জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী, তার পরিবারবর্গের সঙ্গে এখানে বসবাস করতেন। তারা আমোদ প্রমোদে হয়তো মেতে থাকতেন এবং অনেক অনুষ্ঠান হতো এই জমিদার বাড়িতে। বর্তমানে তার কিছুই নেই, সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। তারপরে দেখুন একটু উঁচু নিচু জায়গায়, উঁচু নিচু হওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলোর নিচেই হয়তো বা ইটের তাদের যে বেস ছিল, তাদের বাড়ির যে বাসার দালানের যে বেস ছিল, সেগুলো হয়তো চাপা পড়ে আছে। সে কারণেই কিন্তু এরকম কিছু জায়গায় উঁচু, আবার দেখুন কিছু জায়গায় নিচু। তো আসুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। একদম জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে, ছোট ছোট লতাগুল্ম এখানে জন্ম নিয়েছে। এখানে মানুষজন কম যাতায়াত করে বলে মনে হচ্ছে। এই যে দেখুন এগুলো কীরকম জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে।
এখানে দেখুন একটি উঁচু জায়গা আপনাদেরকে দেখাবো এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটির যে লেভেল, ভূমির লেভেল, তার থেকে কিন্তু বেশ কিছুটা প্রায় 1 হাতের মতো উঁচু সামনের এই যে এই জায়গাটা, এই যে তার কাটা দিয়ে ঘেরা হয়েছে, কেউ একজন হয়তো কারো একজনের দখলে রয়েছে। তো এই জায়গাটা দেখুন, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কিছুটা উঁচু। তার মানে আমরা কল্পনা করতে পারছি বা পূর্ববর্তীতে আমরা এখানকার স্থানীয় মুরব্বী লোকজনের কাছ থেকে যেমন শুনেছি, ঠিক সেই অনুযায়ী আমরা ধারণা করতে পারছি যে এখানে হয়তো উঁচু কোনো বারান্দা ছিল, তার উপরেই হয়তো একটি সুবিশাল ইমারত দালান ছিল যেখানে জমিদাররা বসবাস করতেন। তো এই ছিল এখানকার করই জমিদার বাড়ির শ্রীকৃষ্ণচন্দ্র যিনি জমিদার ছিলেন তার বাসভবনের এরিয়া ছিল এটা। বর্তমানে তার কিছুই নেই এখানে। এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার, জমিদারের যে বাসভবন ছিল বর্তমানে নেই, বিলুপ্ত। কিন্তু সেই জায়গাটাতে আমরা আশা করেছিলাম, আমি ইতিপূর্বে দেখিয়েছিলাম যে বেশ কিছু চ্যাপ্টা ইট, তৎকালীন সময়ের যে মাটি পোড়ানো ইটগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো আমরা আজকে তেমন একটা লক্ষ্য করছি না, তারপরে দেখুন আমরা হাঁটতে হাঁটতে এখানে 2টি ইটের টুকরো পেয়েছি। এই যে দেখুন, ঠিক ওই মন্দির কক্ষগুলোতে যে ধরনের ইট ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ মোগল যুগের পরবর্তী সময়ে যে চুন সুরকি নির্মিত স্থাপনাগুলো আছে বর্তমানে টিকে রয়েছে, ঠিক সেম ইট এখানে আমরা পেলাম। অর্থাৎ এখানে যে জমিদারের বাসভবন ছিল, অর্থাৎ সেই সময়ে এই চুন সুরকির ঢালাই চ্যাপ্টা ইট দিয়েই এই বাসভবনগুলো যে তৈরি করা হয়েছিল তার প্রমাণ হিসেবে দেখুন আমরা এখানে কুড়িয়ে পেয়েছি 2টি চ্যাপ্টা ইটের টুকরো, যেগুলোর সাথে লেগে রয়েছে চুন সুরকির ঢালাইয়ের মিশ্রণ। দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু বর্তমানে যেহেতু টিকে নেই আপনাদেরকে দেখাতে পারছি না। যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আপনাদেরকে দেখালাম। আপনারা করই জমিদার বাড়ির যেই পরিত্যক্ত অংশ এবং ধ্বংসাবশেষ দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই দেখে আনন্দ পাবেন বলে আশা করছি। এবং এর সঙ্গে আমি একটি দাবি রাখছি বাংলাদেশ সরকারের নিকট, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে সেই প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একটি জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সংরক্ষণ করার জন্য কাজ করতে হবে, এগুলোর ইতিহাসগুলো সংরক্ষণ করতে হবে, যেন নেক্সট জেনারেশন জমিদাররা কেমন ছিল, জমিদারদের স্থাপত্যগুলো কেমন ছিল, কিভাবে জমিদারি পরিচালনা হতো, ইতিহাসগুলো যেন তারা জানতে পারে। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় সবাইকে জানাই শুভেচ্ছা। এখানে যদি আপনারা কেউ আসতে চান তাহলে বগুড়া শহর থেকে যদি আসতে চান সেই পথটা আমি আপনাদের বলে দিচ্ছি। বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, চারমাথা বাস টার্মিনাল, এখান থেকে আপনারা বাস যোগে আসতে পারবেন। বাস যোগে যদি আসেন তাহলে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা, ওখান থেকে বাসে উঠবেন, নওগাঁ মেইল বাসে উঠতে পারেন, অথবা আপনারা লোকাল বাসে উঠতে পারেন। বাসে উঠে আপনারা সোজা সান্তাহার রোড ধরে চলে আসবেন আদমদীঘি উপজেলার মুরইল বাজারে, অর্থাৎ নসরতপুর যে মুরইল, সেই মুরইল বাজারে চলে আসবেন এবং সেখান থেকে আপনারা অটো বা সিএনজি অথবা ভ্যান যোগে আপনারা চলে আসবেন সোজা নসরতপুর বাজারের উপর দিয়ে সোজা করই চলে আসতে পারবেন। আসলে আপনারা করই বাজারে পৌঁছে যাবেন এবং করই বাজার সংলগ্নই কিন্তু করই যে খেলার মাঠ রয়েছে, করই কাবিলাবাদ হাই স্কুল, সেই হাই স্কুলের পাশেই কিন্তু আমাদের এই রাজবাড়ির যে স্থাপত্যগুলো বর্তমানে টিকে রয়েছে সেগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন।